আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, হোমিওপ্যাথিক অনুরাগী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে টপিকস বা বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো পাইলস অ্যান্ড হোমিওপ্যাথি। পাইলস রোগের বিভিন্ন বিষয় এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। সর্বপ্রথমে জেনে নেব হোয়াট ইজ পাইলস। পাইলস কাকে বলে? বাংলায় একে অর্শ বলে, অর্থাৎ যখন মলদ্বারটা বের হয়ে যায় অর্শক্ষুর আকৃতির হয়, সেই অনুসারে অর্শ বলা হয়। সুতরাং পাইলসের বা অর্শের আর একটা ইংরেজি নাম আছে হ্যামোরয়েড। তো এই হ্যামোরয়েড কি, পাইলস কি, কত প্রকার ইত্যাদি আমরা আলোচনা করব। হ্যামোরয়েডস আর কালেকশন অফ ইনফ্লাম টিস্যু ইন দ্য অ্যানাল ক্যানেল, অর্থাৎ রেকটামের যে নালীটা আছে সেই নালীতে যে টিস্যুগুলো প্রদাহিত হয়ে যখন একটা অবস্থা তৈরি করে, প্রদাহিত অবস্থা তৈরি করে, তখন তাকে আমরা পাইলস বা হ্যামোরয়েড বা টিস্যু বলে থাকি। এই প্রদাহিতর কারণে ব্লিডিংও হতে পারে, ব্যথা হতে পারে, এমনকি চুলকানিও হতে পারে। ছবিতে আপনারা দু প্রকার পাইলস দেখতে পাচ্ছেন। একটা হলো বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন মলদ্বারে, সেটা হলো এক্সটার্নাল পাইলস, আর এখানে দেয়া আছে ইন্টারনাল পাইলস। এক্সটার্নাল পাইলসটা ভিতরে থাকে, ইন্টারনাল পাইলসটা বাহিরে থাকে। ক্লাসিফিকেশন অফ পাইলস। পাইলস দু প্রকার বলতে পারি, ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস সাধারণত মলদ্বারের ভিতরে থাকে। Piles lies inside the rectum. We usually can't see or feel them, and they rarely causes discomfortable, but straining or irritation when passing stool can causes. অর্থাৎ যে পাইলসগুলোকে আমরা সচরাচর চোখে দেখি না, কিন্তু এই পাইলসগুলোর কারণে মলদ্বারে মল বের হতে, পাসিং করতে সমস্যা হয়। অনেক সময় ব্যথা ও ব্লিডিং হতে পারে, পেইনলেস ব্লিডিং হয়, অথবা আপনার অন্ত নড়াচড়া করলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। ইউ মাইট সি এ স্মল অ্যামাউন্ট অফ ব্রাইট রেড ব্লাড অন ইউর টয়লেট টিস্যু অর ইন দ্য টয়লেট। অর্থাৎ যখন আপনি পেইনলেস থাকবেন এবং মলদ্বারে যখন টিস্যু ব্যবহার করতে যাবেন তখন ব্লাড দেখতে পাবেন, অথবা মলের সাথে ব্লাড দেখতে পাবেন। এ hemorrhage to push through the anal opening. External piles, itching or irritation in your anal region. আপনার অস্বস্তি ভাব এবং চুলকানি দেখা যাবে মলদ্বারে, রেকটামে। পেইন অর ডিসকমফোর্টেবল, ব্যথা দেখা যাবে। সোয়েলিং অ্যারাউন্ড দ্য ইয়ার অ্যানাস, অর্থাৎ মলদ্বারের চারদিক ফোলা দেখা যাবে। ব্লিডিং ফ্রম অ্যানাস, মলদ্বার থেকে ব্লিডিংও দেখা যাবে। তাহলে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল পাইলসের ব্যাপারে জানলাম। এবার আসি কজেস অফ হ্যামোরয়েড পাইলস। ক্রনিক কনস্টিপেশন, অর্থাৎ হলো আপনার অনেক দিনের পুরানো কোষ্ঠকাঠিন্য, ক্রনিক ডায়রিয়া, লিফটিং হ্যাভি ওয়েট, আপনি বেশি ওজনের কিছু আনা নেওয়া বা ওঠানো নামানো করলে সেক্ষেত্রেও এই হ্যামোরয়েডের কজেস হতে পারে। প্রেগনেন্সি, দ্য সেম কজেস। when passing stool, কোথনি, পায়খানার সময়। ইটিং আ লো ফাইবার ডায়েট, যেসব খাবারগুলোতে আঁশ আছে সেই আঁশ জাতীয় খাবার কম খেলেও হতে পারে। আর একটা বিষয় হলো ক্রনিক মিয়াজমস ইন হোমিওপ্যাথি। ক্রনিক মিয়াজমের কারণেই আমরা হোমিওপ্যাথ যারা আছি তারা বিশ্বাস করি, এবং হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী তিনটি ক্রনিক মায়াজম আছে, সোরা, সাইকোসিস এবং সিপিলিস। এই তিনটি ক্রনিক মায়াজমের কারণে রোগ ঘটে থাকে।
আর হ্যামোরয়েড বা পাইলসের কারণে সাধারণত সাইকোসিস এবং সোরিক মিয়াজমের প্রাধান্য থাকে, এবং চিকিৎসা করতে অবশ্যই আপনি সোরিক এবং সাইকোসিস মিয়াজম বা এই বিষ এর বিরোধী ওষুধ প্রয়োগ করতে হবে। আপনি কিভাবে এই পাইলস থেকে নিরাময় বা বেঁচে থাকবেন? ইট হাই ফাইবারটি ফুডস, অর্থাৎ আঁশ জাতীয় খাবারগুলো আপনি বেশি খাবেন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইডস, প্রচুর পরিমাণে ফ্লুইড বা পানি খাবেন, শরবত খেতে পারেন। গো অ্যাজ সুন অ্যাজ ইউ ফিল দ্য আর্স, যদি আপনার পায়খানা বা প্রস্রাব লাগে দ্রুতই আপনি কাজটা সেরে ফেলবেন, অর্থাৎ প্রাকৃতিক ডাকটা আপনি বাধাগ্রস্ত করবেন না। অ্যাভয়েড লং পিরিয়ডস অফ সিটিং, অনেকক্ষণ বসে থাকা এড়িয়ে চলবেন। আপনার বসে থাকার কাজ হলে মাঝে মাঝে একটু হাঁটাচলা করে আপনি নিজেকে একটু ঝালাই করে নিলেন, আবার আপনি কাজে বসলেন। টেক এক্সারসাইজ, ব্যায়াম করতে পারেন। টেক ল্যাকজেটিভ ফুডস লাইক ইসবগুল, নাটস, পি অ্যান্ড সো অন। বিশেষ করে যে সকল খাবারগুলো খেলে আপনার মল নরম হয় সেই সব খাবারগুলো খেতে হবে। এর মধ্যে আছে ইসবগুলের ভুসি, বাদাম, বুট, ছোলা, অ্যালোভেরা, ঢ্যাঁড়স, মাশরুম, এই খাবারগুলো আপনি খেতে পারেন। ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি, অনলি টেকিং মেডিসিন ইউ মে বি কিওর, অর্থাৎ শুধুমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করলেই আপনি আরোগ্য হতে পারেন। ইন অ্যালোপ্যাথি, মেডিসিন ফর অ্যামিউলেশন, অর্থাৎ সাময়িকভাবে ভালো হওয়ার জন্য মলম, ট্যাবলেট, ক্যাপসুল এবং ঢুস ইত্যাদি ইত্যাদি আপনি পেতে পারেন, এবং ফাইনালি তারা আপনাকে সার্জারির কথা বলবে। ইউনানি আয়ুর্বেদি, মেডিসিন ফর অ্যামিউলেশন, এবং এই ইউনানি আয়ুর্বেদিতেও আপনার স্থায়ী আরোগ্যের বিষয় আমার জানা নাই, তবে তাদেরও অ্যালোপ্যাথিক সিস্টেমের মতো অ্যামিউলেশন অর্থাৎ সাময়িক সময়ের জন্য মেডিসিন আছে। তো অ্যাজ ইউর চয়েস, আপনি কি নেবেন? হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট ফর পাইলস অ্যান্ড আদার্স ডিজিজ। আপনি চাইলে একজন পাশাপাশি আপনার কাছাকাছি একজন রেজিস্টার হোমিও ফিজিশিয়ানকে দেখাতে পারেন। সে সঠিকভাবে চিকিৎসা দিতে পারলে খুব দ্রুত 1 থেকে 7 দিন অথবা 3-4 সপ্তাহের মধ্যে আপনি ভালো হয়ে যেতে পারেন। কেস ম্যানেজমেন্ট ইন হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে আপনি কিভাবে করে একটা কেস ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ পাইলসের রোগীকে আপনি কিভাবে চিকিৎসা দিবেন। পাইলসের রোগীকে চিকিৎসা দিতে হলে আপনার নিম্ন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো হলো, প্রথমত মায়াজমিক স্টেট, অর্থাৎ এই রোগটা সাধারণত সোরিক এবং সাইকোসিস মিয়াজম গঠিত। অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন প্রয়োগ করতে হবে। রাশবৃত্তি খুব ভালো করে খেয়াল করতে হবে। মেন্টাল সিমটমগুলো নিতে হবে। ফুড ডিজায়ার এবং অ্যাগ্রাভেশন, এমএল ইত্যাদিগুলো র্যাপাটাইজেশন করতে হবে। জেনারেল সিমটম নিতে হবে, লোকাল সিমটম নিতে হবে, সিঙ্গেল অ্যান্ড পটেন্টাইজ মেডিসিন প্রয়োগ করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্য হোমিওপ্যাথি। আপনি যদি একজন রোগীর আদর্শ আরোগ্য চান, তাহলে একটা রোগীকে একটি মেডিসিন এবং পটেন্টাইজ অর্থাৎ শক্তিকৃত মেডিসিন প্রয়োগ করতে হবে। সবচেয়ে ভালো হবে আপনি যদি LM or 50 মিলিসিমাল মেডিসিন প্রয়োগ করেন, এবং এগুলোতে খুব দ্রুত রেজাল্ট হয়। কখনো আমি আমার অভিজ্ঞতাতে 1 মিনিটে রোগী ভালো হতে দেখেছি। এবং খাবার দাবারের বিষয়ে মোস্টলি ইউজ মেডিসিন ইন হোমিওপ্যাথি, অর্থাৎ হোমিওপ্যাথিতে যেই মেডিসিনগুলো খুব বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাসকিউলাস হিপ, আর্সেনিক আল্প, অ্যাসিড নাইট, চায়না, ক্যালকেরিয়া কার্বনিকা, হ্যামিলিস ক্যালিমিউর, ল্যাকিসিস, লাইকোপোডিয়াম ক্যাবালটাম, মার্কসল, নেট্রামিউর, নাক্স ভমিকা, ফসফরাস, পিওনি অফিসিয়ালিস, পানসিডেনা নাইগ্রা, র্যাটেনিয়া, সালফার, থুজা, এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং অন্যান্য মেডিসিনগুলো পাইলসের জন্য উপযোগী যদি সেগুলো সঠিক ইন্ডিকেশন অর্থাৎ সিমটোমোলজি কভার করে, অর্থাৎ টোটালিটি অফ সিমটমে যদি যে মেডিসিন আসে ওই মেডিসিনটাই আসলে ইন্ডিকেশন। তবে এই মেডিসিনগুলো রপ্ত করলে আপনি অনেকটাই পাইলসের চিকিৎসা রপ্ত করতে পারবেন। অ্যালো, নাক্স ভমিকা, অ্যালোর সিমটমগুলো আমরা একটু জেনে নেই।
আমি এখানে লিডিং সিমটমগুলো দেওয়া আছে, লেকচার যাতে বেশি বড় না হয় সেজন্য আমরা দু একটা সিমটম বলে যাব। অ্যালো রুগীরা সাধারণত মলদ্বারের সমস্যাগুলো হলো বারবার পায়খানা যেতে হয়, যায় আবার পায়খানা যেতে হয় এক্ষেত্রে, এবং কখনো পাতলা পায়খানা কখনো কনস্টিপেশন দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অ্যালো ব্যবহার করতে পারি। নাকভূমিকার রুগীদের সাধারণত বিশেষ করে নির্ঘুম অ্যালকোহলিজম অর্থাৎ রাত্রি জাগরণের ফলে যদি রোগের উৎপত্তি দেখা দেয় সেক্ষেত্রে আমরা নাকভূম প্রয়োগ করতে পারি। হ্যামামিলিসকে আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের পেশেন্টের রুগীর অর্থাৎ পেশেন্ট প্রফিউসলি ব্লিডিং অর্থাৎ প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ব্লাডটা কালচে কালারের হয়, সেক্ষেত্রে আমরা হ্যামামিলিস ব্যবহার করতে পারি। এবং হ্যামামিলিসের অন্যান্য সিমটমগুলো অবশ্যই ধর্তব্য এবং আলোচনা করবেন, আমি শুধু লিডিং এক দুটো সিমটম বলে যাচ্ছি। র্যাটনিহার রুগী সে মনে করে যে ছুরি বা কোনো কিছু দিয়ে কাটা দিয়ে তার মলদ্বারে খোঁচা মারছে এইরকম, এবং প্রচণ্ড যন্ত্রণা ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে জ্বালাও থাকে, তখন আপনি র্যাটনিহা ব্যবহার করতে পারেন। অ্যাসকিউলাস হিপ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্টলি ইউজ মেডিসিন ইন হোমিওপ্যাথি ফর ট্রিটমেন্ট অফ হ্যামোরয়েড আর পাইলস। সেক্ষেত্রে অ্যাসকিউলাস হিপের যেটা আমরা দেখতে পাই সেটা হলো Asculus hip is mainly a remedy for blind piles. Piles appear purple, painful, burning with the rare soreness. অর্থাৎ অ্যাসকিউলাস হিপের ব্যথার সাথে সাধারণত সিভিয়ার ব্যাক পেইন থাকবে, পিছনে ব্যথা থাকবে। Causticum is the prescribed when the piles is extremely painful. অর্থাৎ কস্টিকামের পাইলসটা খুব ব্যথা এবং বসতে পারবে না, এবং পায়খানা করতে গেলে ব্যথা হবে, চুলকাবে। ওয়ার্স ওয়েন থিঙ্কিং অফ দেম, অর্থাৎ যখন এই রোগের কথা মনে হবে তখনই সে এই পায়খানাটা হয়ে যাবে। সামন ডিস্টার্বিং মি ফর কলিং, সরি। ক্যালকেরিয়া ফ্লোরিকাম is a mostly used medicine when there is backache with the more and sacrum ব্লিডিং থাকবে এবং স্যাক্রামে ব্যথা থাকবে। কলনসিনিয়া ক্যান, এটা খুব মজার মেডিসিন, যখন ব্লিডিংটা প্রফিউজ হয়, কখন অন্য কোনো মেডিসিনে ব্লিডিং কমে না, বিশেষ করে সাথে কনস্টিপেশন থাকবে এবং অল্টারনেটলি আবার ডায়রিয়াও থাকবে, সেক্ষেত্রে আপনার কলনসিয়া খুব ভালো কাজে দেবে। সালফার এবং নাক্সের ব্যাপারে একটা মিথ আছে যে পাইলসের রোগী হলেই সালফার এবং নাক্স প্রদান করলেই উপশম বোধ করেন, অনেক পণ্ডিতরা লিখেছেন। তবে আমরা বলবো যে সিমটম অনুযায়ী আমরা একটা মেডিসিন প্রয়োগ করব, এই বিষয়গুলো এড়িয়ে চলাই উচিত। ইউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এ কেস অফ পাইলস, আমার চেম্বারে একজন রোগী আসলেন, পাইলসের রোগী। আমি অবজারভেশন করে দেখলাম যে এই আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এখানে রুব্রিকগুলো দেওয়া আছে। বার্নিং পেইন, তারপরে আছে কনস্টিপেশন, লার্জ, পাসপাইরেশন, আনকভার। তো রুগী আসার পরে আমি রুগীকে ট্রান্সমিশন করলাম, হেয়ার ট্রান্সমিশন করলাম, করার পরে 2 মিনিটের মধ্যেই রুগী 60% আরোগ্য লাভ করলেন এবং তাকে আমি ক্যালকেরিয়া কার্ভ দিলাম। সুপ্রিয় বন্ধুরা, আমি সময়ের কারণে ভিডিও লেকচারটা বড় হয়ে যাবে, সেজন্য এই কেসটা দিলাম না। আমি পরবর্তী একদিন ক্যালকেরিয়া কার্ভের কেস নামে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব এবং অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করে দেব। তো বন্ধুরা, এই প্রেসক্রিপশন ছিল ক্যালকেরিয়া কার্ভ 0 to 7 days অনলি, ওয়ান্স ডেইলি, দৈনিক একবার 7 দিন। ফলো আপে আমি 4 দিয়েছি, 6, 8, 21 দিনের জন্য দিয়েছি। দেন রুগী সুস্থ হয়েছে এবং আমি থুজা 10 ml 1 ডোজ দিয়েছি ওরালি। তো রুগী ভালো হয়ে গেছে, অর্থাৎ রুগী কমপ্লিটলি কিউর হয়ে গেছে। তো কেন মায়োজোমেটিক অ্যান্ড ইভলিউশন অফ মেডিসিন, অর্থাৎ মিয়াজম ঘটিত কারণ ছিল এবং তার বডি স্ট্রাকচার সব কিছুই ক্যালকেরিয়ার পক্ষে ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে জন্য আমি এখানেই আমরা বলবো যে আপনি যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, ইচ্ছে করলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, না করা সেটা আপনার বিষয়। আর আপনি যদি হোমিওপ্যাথি শিখতে চান তবে অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন এবং আপনার যে হোমিওপ্যাথি বিষয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা,
যে কোনো জানার কৌতূহল আমাদেরকে জানাতে পারেন। আমাকে খুঁজে পেতে আপনি ফেসবুকে dr.md.ferdous ব্যবহার করবেন এবং ইউটিউবে শুধুমাত্র ডটগুলো তুলে দিয়ে ডাক্তার এমডি ফেরদৌস দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।